অত লম্বা সময় নষ্ট মানুষকে পরে যারা আসে না তাদেরকে একটু দিয়ে দিলে হবে, দিয়ে দিলে হবে। তো আজকে যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইন। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, তো ইউজার ইন্টারফেস ডিজাইন চ্যাপ্টারটা এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 16 বইয়ের মধ্যে, আর লেকচার 26 27 তো ইউজার ইন্টারফেস হচ্ছে আমরা যখন সফটওয়্যার তৈরি করি, একটা যে ডেটাবেস ডিজাইন, আর আরেকটা হচ্ছে যে আপনার ইন্টারফেস। নরমালি যারা সফটওয়্যার ইউজ করে ইউজার, আমরা কি করি ইন্টারফেস ইউজ করি। যেমন এই এখন আমরা পাওয়ারপয়েন্টের ইন্টারফেস ইউজ করে একটা কাজ করছি। ব্যাংকে যদি যান তখন ব্যাংকে ওরা যে ডাটা এন্ট্রি করে, অনেক সময় চেক টাকা পায়, ওরা যে পেজটা অ্যাক্সেস করে কাজটা করে, ওই পেজগুলো হচ্ছে ইউজার ইন্টারফেস। তো ইউজার ইন্টারফেস ডিজাইনের উপরও আপনার ওই সফটওয়্যারের পারফরম্যান্স, তারপরে সফটওয়্যার অ্যাকসেপ্টেন্স, সবগুলো নির্ভর করে। তো এই কারণে আসলে ডিজাইন করার ক্ষেত্রেও আমাদের কিছু প্রিন্সিপাল মাথায় রাখতে হবে। তো এই জিনিসগুলো আজকে আমরা তো দেখেন এখানে আসলে ওই কিছু ডিজাইন প্রিন্সিপাল, তারপর কিছু ইন্টারেকশন স্টাইল। ইন্টারেকশন স্টাইল মানে হচ্ছে পেজগুলো কিভাবে পেজের সাথে ইন্টারেক্ট করবে, কত ধরনের স্টাইল আছে। কিছু গ্রাফিক্যাল টেক্সচুয়াল ইনফরমেশন ইউজার ইন্টারফেসের মধ্যে এগুলো নেওয়া। তো ইউজার ইন্টারফেস আসলে যখন আমরা বানাবো তখন মাথায় রাখতে হবে সব ধরনের ইউজারের ক্ষেত্রে কিছু স্কিল ইউজার থাকবে, এক্সপিরিয়েন্স ইউজার থাকবে, কিছু অ্যান্টিসিপেটেড ইউজার থাকবে, যারা বিভিন্ন ধরনের ইন্টারফেস ফিচার পছন্দ করে না, সবকিছু মাথায় রেখে আমাদের ডিজাইনটা করতে হবে। তো যারা ইউজার আপনার সফটওয়্যার ইউজ করে তারা কিন্তু এই ইন্টারফেস, পারফরমেন্স এগুলো অনেক বেশি খেয়াল করে। ওই ইভেন এটা ফাংশনালিটি থেকে ওইটা বেশি খেয়াল করে। অনেক ইউজার আছে একটা সফটওয়্যারে ঢুকে এসে বের হয়ে যায়, তার ইন্টারফেস ভালো লাগে। তো আমাদের যদি ইন্টারফেস ডিজাইন দুর্বল হয়, পুর হয়, অনেক ক্ষেত্রে এগুলো বড় ধরনের এরর হয়। তো এই কারণে আসলে দেখা যায় অনেক পুর ইন্টারফেস ডিজাইনের কারণে অনেক সফটওয়্যার আছে যেগুলো কখনো ইউজ হয় না। যেমন ধরেন অনেক কমন লাইন ইন্টারপ্রেটার আছে, অনেক স্ট্রং, কিন্তু সবগুলো কমন লাইন ইন্টারপ্রেটার, কিন্তু বেশিরভাগ ইউজার নেই হওয়ার কারণে এগুলো তো বেশিরভাগ ইউজারই যায় না। আমরা ওই কমন লিখে বেশিরভাগ ক্ষেত্রে কাজ করি না, বরং একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকে, তখন এটা অনেকেরই ভালো লাগে। তো এই কারণে আসলে সব ধরনের ইউজারকে মাথায় রেখে ইউজার ইন্টারফেস ডিজাইন। তো এখানে কিছু হিউম্যান ফ্যাক্টর আছে ইন্টারফেস ডিজাইনের ক্ষেত্রে, মানুষের কিছু দুর্বলতা আছে। তো এটা হচ্ছে লিমিটেড শর্ট টার্ম মেমোরি। আসলে মানুষ একসাথে বেশি জিনিস মনে রাখতে পারে না, 6-7টা জিনিস সে মনে রাখতে পারে, এরপরে যদি তাকে প্রেশার দেওয়া হয় সে ভুল করবে, মনে রাখতে পারবে না। আর পিপল মেক মিস্টেকস, আর মানুষ ভুল করে। আবার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, যখন সে ভুল করে তার মধ্যে যদি তাকে আবার ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যালার্মস অথবা মেসেজ তাকে দেওয়া হয়, তখন তার স্ট্রেস বেড়ে যায়, সে কি হবে আরো বেশি ভুল করবে। সে একটা টাইপ করতে ভুল করছে, তাকে বলা হলো যে তুমি এই সিম্পল জিনিসটা টাইপ করতে পারো না, এরকম যদি মেসেজ দেওয়া হয় সে রেগে মেগে গিয়ে আরো বেশি ভুল করবে। তো এগুলো হচ্ছে হিউম্যান ফ্যাক্টরস, এগুলো মাথায় রেখে কাজ করতে হয়। আর কিছু হিউম্যান ফ্যাক্টর দেখেন যে people are different, বিভিন্ন ধরনের মানুষ থাকে, বিভিন্ন ধরনের ফিজিক্যাল ক্যাপাবিলিটিস হতে পারে,
তো যারা ডিজাইনার তারা শুধু তাদের নিজের ক্যাপাবিলিটি দিয়ে আসলে চিন্তা করলে হবে না, যারা ইউজ করবে তাদের সবার কথা মাথায় রেখে কাজ করতে হবে। তারপরে মানুষের বিভিন্ন ধরনের ইন্টারেকশন প্রেফারেন্স আছে, কেউ পিকচার পছন্দ করে, কেউ টেক্সট পছন্দ করে, কেউ ইন্টারেক্টিভ জিনিস পছন্দ করে। তো এসব গুলো হচ্ছে হিউম্যান ফ্যাক্টর, মাথায় রেখে আসলে কাজ করতে হবে। তো ইউজার ইন্টারফেস ডিজাইনের মেইন প্রিন্সিপাল যেটা, সেটা হচ্ছে যে আসলে যে কাস্টমারের নিডস, কাস্টমারের এক্সপেরিয়েন্স, কাস্টমারের the capabilities, কাস্টমার বলতে ইউজার, সিস্টেম ইউজার যারা আসলে ইউজ করে, তারা তাদের নিড, এক্সপেরিয়েন্স, ক্যাপাবিলিটিস এটা মাথায় রেখে আসলে ইন্টারফেস ডিজাইন। তো যারা ডিজাইনার তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যারা ইউজার তাদের ফিজিক্যাল এন্ড মেন্টাল লিমিটেশন, যেটা আগে আমি কিছু বললাম যে ফিজিক্যাল লিমিটেশন হচ্ছে যে লিমিটেড শর্ট টার্ম মেমরি, তারা ওই বেশি জিনিস মনে রাখতে পারে না। মেন্টাল লিমিটেশন, সে ধরনের একটা ভুল করে ফেলছে, তাকে আবার আপনি ধমকি দামকি দিয়ে দিলেন, এমন কেউ কিছু মেসেজ আসলে মেন্টালি সে আছে। তো এখানে ইউজার ইন্টারফেস প্রিন্সিপাল আন্ডারলাই ইন্টারফেস ডিজাইন অল। তো আমাদের আসলে পিছনে ব্যাকএন্ডে ব্যাকগ্রাউন্ডে যে ডেটাগুলো আছে ওগুলোই আসলে আমরা কিভাবে দেখাবো ইউজারকে, অথবা ইন্টারফেসে কিভাবে ডেটাবেজে ডাটা এন্ট্রি করবো, এগুলো মাথায় রেখে মানে এগুলোর উপরে ডিপেন্ড করে ইউজার ইন্টারফেস ডিজাইন। তো এখানে কিছু পয়েন্ট যে ডিজাইন প্রিন্সিপাল, এগুলো আবার আসবে তো যে পয়েন্টগুলো আমরা দেখলাম ইউজার ফ্রেন্ডলি, কনসিস্টেন্সি, তারপর মিনিমাল সাফারেন্স, রিকভারেবিলিটি, ইউজার গাইডেন্স, ইউজার ডাইভার্সিটি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কতগুলো আসলে ডিজাইন প্রিন্সিপাল। এবং ইউজার ফ্যামিলিয়ারিটি, এটা হচ্ছে আসলে ইউজার সবসময় মানে এক এক ইন্টারফেসের জন্য, এক এক সফটওয়্যারের জন্য যে ইউজারকে অ্যাকসেপ্ট করবে এটা মাথায় রাখতে হবে। ইউজার আসলে কোন ওয়ার্ডগুলো, টার্মসগুলো সে পরিচিত ওই ধরনের টার্মস ইউজ করে থাকে। যেমন ধরেন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, অফিস সিস্টেম should use concepts such as letters, documents, মনে করেন মাইক্রোসফট অফিস, এখানে যে ওয়ার্ড গুলো আছে ডকুমেন্টস শব্দ, ফোল্ডার, লেটার, আসলে এর যে পিছনে যারা মাইক্রোসফট অফিস বানাইছে তাদেরকে মেইন যে জিনিস নিয়ে কাজ করতে হয় সেটা হচ্ছে ডিকশনারিজ, আইডেন্টিফায়ার। তো এই ডিকশনারিজ, আইডেন্টিফায়ার্স এগুলো যদি ইউজারকে দেওয়া হয় তো তারা কিন্তু ভয় পেয়ে যাবে। অথচ এই জিনিসগুলাই সামনের দিকে যখন ইউজারকে দেওয়া হয় তাদের নাম দেওয়া হয়, যেটার ভিতরে লেটার, ফোল্ডার। তো আসলে ইউজার যে জিনিসগুলো দেখতে পছন্দ করে, যে শব্দ, যে ইমেজগুলো, ওগুলো নিয়ে আসতে হবে, পিছনে যাইতে হবে। আচ্ছা, কনসিস্টেন্সি সেটা হচ্ছে কি যে আসলে আমরা যখন ডিজাইন করবো এখানে অনেকগুলো টেক্সট বক্স থাকতে পারে, আরো বিভিন্ন ধরনের অবজেক্ট থাকতে পারে। তো এগুলো কিভাবে আমি সাজাইছি এটা একটা পেজের মধ্যে, আবার যখন আমি 4টা পেজের ডিজাইন করি একটা পেজের সাথে পরের পেজটার জন্য একই রকম ডিজাইন, এরকম যদি হয় সেটা কনসিস্টেন্ট। যদি না হয়, যদি সিমিলার না হয় সেক্ষেত্রে ওটা ইনকনসিস্টেন্ট। তারপরে আরেকটা হচ্ছে মিনিমাল সারপ্রাইজ, ইউজারকে ইন্টারফেসের মধ্যে এমন কিছু দেওয়া যাবে না যে একেবারে এসে অবাক হয়ে যায়। যত কম সারপ্রাইজ থাকে দেওয়া, মানে তার পরিচিত জিনিস দিয়েই ডিজাইনটা করতে হবে। রিকভারি, যদি সে ধরেন কোনো কিছু লিখে ফেললো কিন্তু সে সেভ করে নাই, স্যান্ড করে নাই, সে ধরেন ভুল করে ফেলছে, সে আবার তাকে লিখতে হচ্ছে। এখন যদি ওখানে তাকে রিকভার করার ব্যবস্থা থাকে তাহলে সে কিন্তু এটা ভালো হবে। এটা ইউজার ইন্টারফেস ডিজাইনের। যেমন ধরেন আপনি ওয়েবে কোনো একটা পেজে আপনি একটা অ্যাড্রেস অ্যাড করলেন, তো আপনি কোনো কারণে এটা সেশন আউট হয়ে গেছে বা বের হয়ে গেছে,
এখন আবার আপনি টাইপ করা শুরু করেন, যদি দেখা যায় টাইপ করার সাথে সাথে আগের ডেটাগুলো আবার দেখাচ্ছে, তখন তো আপনার জন্য এটা খুবই ভালো একটা জিনিস। হ্যাঁ, তো এটা হচ্ছে রিকভারেবিলিটি। ইউজার গাইডেন্স, প্রত্যেক ইউজার ইন্টারফেসে একটা গাইডেন্স থাকে, দেখবেন বেশিরভাগ সফটওয়্যারে একটা হেল্প থাকে, ইউজার গাইডেন্স, ইউজার গাইড বিভিন্ন নাম থাকে, যেখানে লেখা থাকে স্যারের কি নেটওয়ার্ক চলে গেছে? কিছু শোনা যাচ্ছে না তো। মনে হয় স্যারের নেটওয়ার্ক চলে গেছে। হ্যাঁ আমার আসছে, এটা ফোন ধরলে দেখি আবার নেটওয়ার্ক চলে যায়। ওকে, আমার স্লাইড আবার নাই হয়ে গেল। হ্যাঁ শুনতে পাচ্ছেন সবাই? এখন শোনা যাচ্ছে স্যার। ও আমি ওই যে একটা ফোন ধরতে গিয়ে আমি আসলে মোবাইলের যেটা দিয়ে আজকে কানেক্ট হচ্ছে বুঝছেন, বাসা থেকে, তো ফোন ধরলে আমার লাইন চলে যায়, এটা আরেক বিপদ। তো সমস্যা নাই, দেখেন আমরা এই যে যে জিনিসগুলো পড়তেছিলাম, ওকে ফাইন। তো বুঝতে পারছেন এতক্ষণ আমরা কি পড়লাম? কেউ একটু কথা বলেন দেখি, সবাই মিট হয়ে আছে। জি স্যার, বুঝতে পারছি। শোনা যাচ্ছে? জি। এতক্ষণ আমরা কি পড়লাম? ইউএক্স ইউআই ডিজাইনের উপরে। হ্যাঁ, ইউআই ডিজাইন, হ্যাঁ ডিজাইন প্রিন্সিপালস। তো যে মানে কেউ যখন ডিজাইন করবে এই জিনিসগুলো তাকে মাথায় রেখে ডিজাইন করতে হবে, এই সবগুলো পয়েন্ট। এখানে আমরা ওই যে ইউজার ডাইভার্সিটি, ইউজার গাইডেন্স, রিকভারেবিলিটি, মিনিমাল সারপ্রাইজ, ইউজার ফ্রেন্ডলিটি, এই যে পয়েন্ট গুলো, হ্যাঁ এগুলো মাথায় রাখতে হবে। তো আমাদের যখন ইন্টারেক্টিভ কোন সিস্টেম ডিজাইন করা হয়, হ্যাঁ তখন দুইটা প্রবলেম অবশ্যই মাথায় রাখতে হবে, যে হাউ শুড ইনফরমেশন ফ্রম দ্য ইউজার বি প্রোভাইডেড টু দ্য কম্পিউটার সিস্টেম। হ্যাঁ মানে আমি কম্পিউটার সিস্টেমকে ডাটা ইউজার ডাটা এন্ট্রি করবো, এটা কিভাবে এন্ট্রি করা যায়। আরেকটা হচ্ছে কম্পিউটারে যে ডেটাগুলো আছে এটা আমি ইউজারকে দেখাবো, এটা প্রেজেন্টেশন করতে হবে। তো এই দুটা জিনিস আসলে ইম্পর্টেন্ট। তো এখন ইন্টারেকশন স্টাইল মানে ইউজার যে ইন্টারফেস করবে, ইউজ করবে, ইন্টারেক্ট করবে, এখন কি কি ইন্টারেকশন স্টাইল আছে? একটা হচ্ছে ডিরেক্ট ম্যানিপুলেশন, মেনু সিলেকশন, ফর্ম ফিলিং, কমান্ড ল্যাঙ্গুয়েজ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ এগুলো হচ্ছে ইন্টারেকশন স্টাইল। হ্যাঁ তো ডিরেক্ট ম্যানিপুলেশন যে জিনিসটা, মনে করেন একেবারে সরাসরি মনে হবে যে আমি এই কাজটা করতেছি, হ্যাঁ একেবারে আউটপুট সহ দেখা যাবে, ইন্টারেক্টিভ। এটা হচ্ছে ডিরেক্ট ম্যানিপুলেশন। যেমন ভিডিও গেমস, যখন কেউ খেলে, ভিডিও গেমস একটা সফটওয়্যার না, তো এটার ইন্টারফেসই তো ইউজ করে বাচ্চারা। তো সে যখন গেম খেলে মনে হয় যে সে সরাসরি গাড়ি চালাচ্ছে বা কারোর সাথে ফাইট করতেছে। হ্যাঁ এটা হচ্ছে ডিরেক্ট ম্যানিপুলেশন। হচ্ছে এগুলো কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, যেখানে লেখা আছে দেখেন। মেন অ্যাডভান্টেজ হচ্ছে ফার্স্ট এন্ড disadvantage হচ্ছে may be hard to implement, only suitable where there is a visual metaphor for task. মানে এটাকে মেনটেন করা, তারপর এটাকে ইমপ্লিমেন্ট করা খুবই হার্ড। এটা খুব ব্যয়বহুল প্রোগ্রাম। হ্যাঁ যদি মেনু সিলেকশন করে পয়েন্টটাতে আসি, যে মেনু আছে না, আমরা সিলেক্ট করে 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 যে কাজ করি, বেশিরভাগ আমরা যে কাজ করি, যেমন মাইক্রোসফট ওয়ার্ড বলেন, আমরা একটা মেনু ক্লিক করে তারপরে কতগুলো সাবমেনু আসে, ওইটাতে একটা ক্লিক করে তারপরে কাজ। এগুলো হচ্ছে মেনু সিলেকশন সিস্টেম। তো মেনু সিলেকশনে যেটা, সেটা হচ্ছে খুব কম টাইপিং লাগে, আর ইউজারের অত বেশি ইয়া দরকার নেই,
এক্সপিরিয়েন্সের জন্য। তারপর হচ্ছে ফর্ম ফিলিং, আরেকটা ইন্টারেকশন স্টাইল। আমরা কিছু ডাটা এন্ট্রি করবো, হ্যাঁ, কিছু চেক করছি করবো সেটা, আর তারপরে কিছু আউটপুট আসবে। তো দেখেন এই যে কিছু এক্সাম্পল, যেমন স্টক কন্ট্রোল, পার্সোনাল লোন প্রসেসিং, এগুলো বেশিরভাগই ফর্ম ফিলিং। হ্যাঁ, আপনি একটা লোন প্রসেস করবেন, বাসায় বসে ফর্ম ফিল আপ করে দিলেন, সাবমিট করলেন, হ্যাঁ, তো তারপরে ডেটা দেখা যাবে। কমন ল্যাঙ্গুয়েজ, এটা খুবই পাওয়ারফুল এন্ড ফ্লেক্সিবল। তো এটা শেখার জন্য একটু কষ্ট করতে হয় যারা ওই যে নেটওয়ার্কিং নিয়ে কাজ করে। হ্যাঁ, এরা বেশিরভাগ ক্ষেত্রে কমন লাইন ইন্টারপ্রিটার ইউজ করে দেখে। হ্যাঁ, অপারেটিং সিস্টেম যারা লিনাক্স ইউজ করে, হ্যাঁ, বিশেষ করে প্রোগ্রামার, হ্যাঁ, তারা কিন্তু ওই কমন লাইন লিখে তো লাস্ট যেটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যে আমরা যে কথাগুলো বলতেছি, হ্যাঁ, মনে করেন আপনি কথা বলতেছেন স্পিকারে, তার মাধ্যমে সে ইন্টারেক্ট করতেছে, কম্পিউটার ব্যাক করে দিচ্ছে। হ্যাঁ, যেমন গুগলের আছে, হ্যাঁ, মাই স্পিচ প্রসেসিং। তো এটা এই যেটা আপনার যদি আপনি কোনো কিছু একটা লেখেন, লেখার পরে যদি বলেন যে এটা ট্রান্সলেট করে দিতে, এই সমস্ত ক্ষেত্রে আসলে অনেক বেশি টাইপ করতে হয়, এগুলো কিছু ডিজার্ভ করতে হয়। আমরা কিছু ইন্টারেকশন স্টাইল দেখলাম, হ্যাঁ, আমরা ইন্টারেস্টিং কিছু জিনিস পড়তেছি। হ্যাঁ, তো এখানে একটা উদাহরণ দেয়া আছে, ওই যে লাইব্রেরি সিস্টেম ইন্টারেকশন। হ্যাঁ, তো উদাহরণগুলো আমি আপনাদের উপর ছেড়ে দিতে চাই, যে সিম্পলি একটু প্রেজেন্ট করলে হবে। যেমন লাইব্রেরি ডকুমেন্ট সার্চ করার জন্য কি করবে, ডকুমেন্ট রিকোয়েস্ট কিভাবে করবে, হ্যাঁ, তো যদি এই ডকুমেন্ট সার্চ কিভাবে করবে, রিকোয়েস্ট কিভাবে করবে, হ্যাঁ, এইটার জন্য ওয়েব বেস ইন্টারফেসটা কেমন হবে, হ্যাঁ, তো এগুলো নিয়ে এখানে একটু কথাবার্তা আছে। হ্যাঁ, তো এগুলো আপনারা সিম্পলি একবার রিডিং করলে হবে। হ্যাঁ, কিভাবে এই করবে, যেমন এখানে সে তাদের লাইব্রেরি সিস্টেমের জন্যই সে এটা বললো, যেমন লাইব্রেরি সিস্টেমে কোনো কিছু একটা সে সার্চ করার ক্ষেত্রে সে এখানে একটা টুলস কালেকশন, কোন ধরনের বই বা ডকুমেন্টস সেখানে সিলেক্ট করবে। কিওয়ার্ড অর ফ্রেজ, যেটা মনে করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইন্ট্রোডাকশন টু সফটওয়্যার, তারপরে টাইটেল দিয়ে সার্চ করবে নাকি, তারপরে দিল সার্চ, হ্যাঁ, সে সার্চ দিলে সে একটা ডেটা আসবে। দেখেন এটার ব্যাপারে সে কিছু কথা বলতেছে। তো আমরা যে জিনিসটা দেখলাম, এটা ধরেন ইনফরমেশন প্রেজেন্টেশন ইজ কনসার্ন উইথ প্রেজেন্টিং সিস্টেম ইনফরমেশন টু দ্য সিস্টেম ইউজার। হ্যাঁ, সে আসলে ইনফরমেশন প্রেজেন্টেশন, যে ইনফরমেশনটা কম্পিউটার থেকে আসবে, আসার পরে সে কিভাবে দেখাবে, এটা ডিপেন্ড করে কোন ধরনের ইউজার এটা ইউজ করবে। হ্যাঁ, কখনো কখনো ধরেন এটা সরাসরি কোনো একটা লেখার মাধ্যমে আউটপুট করতে পারে। যেমন ধরেন এখানে একটা আউটপুট সে দেখাইছে, এইভাবে ধরেন একটা গ্রাফের মাধ্যমে সে এদের করা যেতে পারে। ধরেন ইনফরমেশন যেটা আসলো, একটা চার্ট দিল, বিভিন্ন ধরনের চার্ট বা লেখা এইভাবে ডিসপ্লে। হ্যাঁ, তো এখানে একটা উদাহরণ হিসেবে দেখাইছে মডেল ভিউ কন্ট্রোল। এটা একটা এক্সাম্পল, মডেল ভিউ কন্ট্রোলার, যে আসলে সে ইউজার এখানে ইনপুট দেবে, তারপরে ধরেন সে যদি ইনপুট দেওয়ার পরে কোনো মডিফিকেশন, কোনো মেসেজ যদি তাকে দিতে হয় যে তুমি ঠিক করতে পারো না, হ্যাঁ, তারপরে আবার সেই ইনপুটটা কালেক্ট করার পরে সে একটা স্টেটে আসবে, হ্যাঁ, যে আসলে সেটা দেখতে কিরকম হবে। হ্যাঁ, এটা একটা সিম্পল একটা এক্সাম্পল। তো আমরা আজকের ইয়ে থেকে মেইন যে কয়েকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ইউজার ইন্টারফেসের কিছু ডিজাইন প্রিন্সিপাল আছে, যেগুলো আমরা দেখলাম, যে ইউজার ফ্যামিলিয়ারিটি, তারপরে ওটা কি করে ইউজার রিকভারেবিলিটি, হ্যাঁ, এগুলো আমরা, তারপরে আমরা ইন্টারেকশন স্টাইল দেখলাম। লাস্ট যেটা কয়েক ধরনের আছে, হ্যাঁ, যেমন আমাদের যে ফর্ম ফিলিং, কমন ল্যাঙ্গুয়েজ, তারপরে একদম লাস্ট পয়েন্টে যেটা দেখলাম, আসলে আমাদের ডেটাগুলো যে আমরা প্রেজেন্ট, এটা আমরা টেক্সটের মাধ্যমে দেখাতে পারি, এটা গ্রাফিক্যাল এর মাধ্যমে দেখাতে পারি। বুঝতে পারছেন সবাই? আমাদের আরেকটা, হ্যাঁ হ্যাঁ, এখানে ছোট ছোট আমাদের লাস্ট যেটা, সেটা হচ্ছে
এটা ওকে। তো আমাদের এখানে যে জিনিসগুলো আছে দেখেন, ইজ ইনফরমেশন রিপ্রেজেন্টেশন। আগের স্লাইডে যেখানে শেষ হয়েছে ইনফরমেশন প্রেজেন্টেশন কিভাবে হবে, ওখানে আমরা দেখলাম ওটা টেক্সটের মাধ্যমে দেখানো যেতে পারে, আবার গ্রাফিক্যাল ইন্টারফেস গ্রাফের মাধ্যমে দেখানো চার্টের মাধ্যমে। যে মানে এটা ডিপেন্ড করে কোন ধরনের ইউজার আসলে ইন্টারফেস ইউজ করবে। হ্যাঁ, তো এখানে দেখেন আমাদের ইনফরমেশন আসলে দুই ধরনের হতে পারে, স্ট্যাটিক ইনফরমেশন, ডাইনামিক। যদি কোনো ইনফরমেশন গুলো আমাদেরকে বারবার চেঞ্জ না করতে হয়, স্ট্যাটিক বারবার একরকম অনেক ওয়েবসাইট, হ্যাঁ ওরা চেঞ্জ করেই না, বছরে একবার এই স্ট্যাটিক ইনফরমেশন। স্ট্যাটিক ইনফরমেশন কিভাবে আসলে রিপ্রেজেন্ট করবে, এটার জন্য ধরেন এক ধরনের প্ল্যান থাকতে হবে। তো স্ট্যাটিক ইনফরমেশন মেমরি হতে পারে, টেক্সট হতে পারে, তাই হোক। আর ডাইনামিক ইনফরমেশন যেটা চেঞ্জ হবে, হ্যাঁ আপনি লিখতেছেন, টাইপ করতেছেন, এখনই এটা রিফ্রেশ হয়ে আবার নতুন একটা লিস্ট তৈরি হবে। হ্যাঁ, এটাও মেমরি হতে পারে। হ্যাঁ, তো এগুলো ইনফরমেশন। তো ইনফরমেশন ডিসপ্লে ফ্যাক্টরস, আমাদের এই ফ্যাক্টর গুলো মাথায় রাখতে হবে ডিজাইন করার সময়। হ্যাঁ, তো দেখেন এখানে যে ফ্যাক্টর গুলো আমরা একটু দেখি। ইজ দ্য ইউজার ইন্টারেস্টেড এন্ড প্রিসাইজ ইনফরমেশন ডাটা রিলেশনশিপ। হ্যাঁ, আসলে ওই ইউজার কোন ধরনের ডেটাতে ইন্টারেস্টেড, প্রিসাইজ ইনফরমেশন চাই। How quickly do information value change? হ্যাঁ, কত ফাস্ট এই ভ্যালু গুলো চেঞ্জ হবে আপনি ডাটা দিবেন। Must the change be indicated immediately? এগুলো হচ্ছে কোশ্চেন, মানে এগুলো কি করতে হবে কি হবে না। যদি হয় তাহলে এক ধরনের চিন্তা রেখে ডিজাইন করতে হবে, যদি না হয় তাহলে অন্য ধরনের। Must the user take some action in response to a change? যদি চেঞ্জ হয় তাকে কি আপনি আবার কোনো নোটিফিকেশন দিবেন? কোনো ডিরেক্ট ম্যানিপুলেশন ইন্টারফেস থাকবে। হ্যাঁ, ডিরেক্ট ম্যানিপুলেশন। তারপরে ধরেন এই যে ইনফরমেশন গুলো এটা টেক্সচুয়াল আর নিউমেরিক কিনা, হ্যাঁ যে রিলেটিভ ভ্যালুস আশপাশে যে ভ্যালুগুলো ইম্পর্টেন্ট কিনা, যেমন নিউমেরিক্যাল ভ্যালু, গ্রাফিক্যাল হয়, আর অ্যাক্সেস এর ডাটা বা গ্রিড এর ইনফরমেশন, এগুলো হচ্ছে রিলেটিভ ভ্যালুস। হ্যাঁ, এগুলো আসলে খুব বেশি জরুরি কিনা। যেমন এটা একটা অল্টারনেটিভ ইনফরমেশন প্রেজেন্টেশন, আমরা এটা যেটা বললাম এটাকে আসলে একটা এক্সেলের ডেটা, এমএস ওয়ার্ড এর একটা টেবুলার ডেটা হিসেবে দেখা। তার থেকে দেখেন এটা যদি আমরা এইভাবে দেখাই, যেমন এখানে কিছু ডেটা আছে, ধরেন কিছু একটা, হ্যাঁ হতে পারে যে প্রত্যেক মাসে কত পরিমাণ বৃষ্টিপাত হয়, ফর এক্সাম্পল যদি জানুয়ারিতে এত, ফেব্রুয়ারিতে এত, মার্চে একটা গ্রাফের মধ্যেই আসলে দেখা যায়। তো এইগুলো হচ্ছে রিলেটিভ ভ্যালু, যে এই ভ্যালুগুলো আপনি আসলে এই যে এই ভ্যালুগুলো এগুলো আপনি দেখার মধ্যে দেখেন। হ্যাঁ, তো তো এই যেটা প্রেজেন্টেশন, ডিজিটাল প্রেজেন্টেশন হতে পারে, অ্যানালগ প্রেজেন্টেশন হতে পারে। তো ডিজিটাল প্রেজেন্টেশনের সুবিধা যেটা, স্ক্রিনে স্পেস কম লাগে। হ্যাঁ, আর একদম প্রিসাইজ ভ্যালু এটা ট্রান্সফার করা যায়। অ্যানালগে কিছু এই জিনিসগুলো আপনি মনে করেন একটা অ্যানালগ ক্লকই দেখাইতে চাইলেন, কিন্তু জায়গা অনেক বেশি লাগে। অ্যানালগ ক্লক ধরেন পুট 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 করে একটু করে যাবে, তো একদম প্রিসাইজ ইনফরমেশন দেখানো কঠিন। তো এখানে আরেকটা সুবিধা আছে যে রিলেটিভ ভ্যালু, যেগুলো ধরেন অ্যানালগ করে যদি হয় 10, 11, 12, 13 আশেপাশে সব নাম্বার দেয়। তো এগুলো সুবিধা হয়। তো এই দেখেন এগুলো হচ্ছে আমাদের এই যে কতগুলো প্রেজেন্টেশন, যেগুলো টেম্পারেচার, তো যেটা ভিজুয়ালাইজেশন, এটাই আমরা এতক্ষণ আসলে কথা বলছি। হ্যাঁ, আমাদের ডেটা যদি ডেটাবেজে থাকে, এটা ইউজারকে দেখাবো। হ্যাঁ, এটা আসলে কিভাবে দেখাবো। হ্যাঁ,
তো এটা আসলে ভিজুয়ালাইজেশন কোন ধরনের ডাটা, হ্যাঁ, ডাটার এন্টিটি, হ্যাঁ, ডাটা চেঞ্জের চেষ্টা, হ্যাঁ, এইটার উপর ডিপেন্ড করে। যেমন ধরেন যদি ওয়েদার ইনফরমেশন হয়, হ্যাঁ, তো এগুলো আসলে বিভিন্ন সোর্স থেকে কালেকশন করে তারপরে এটা কিভাবে আপডেট হবে, হ্যাঁ, তারপর টেলিফোন নেটওয়ার্ক দেখান তখন আবার একটা গ্রাফ আকারে দেখাতে হবে, হ্যাঁ, তো এটা আসলে ডেটার উপর ডিপেন্ড করতে পারে যে ডেটা ভিজুয়ালাইজেশন কেমন হবে। যেমন ধরুন একটা আরো কিছু এক্সাম্পল, কেমিক্যাল প্ল্যান্ট ভিজুয়ালাইজেশন, হ্যাঁ, এইটা এক ধরনের হবে। তো এই যদি এরকম হয় যে এটা কি বলে একটা মলিকুল আপনি ডিসপ্লে করবেন 3 ডাইমেনশনাল, তো ওটার জন্য এক ধরনের চিন্তা, হ্যাঁ, তো ওয়েব পেজ যদি 3 ডাইমেনশনাল ডিসপ্লে করতে চান একটা হাইপারবোলা, হ্যাঁ, একটা ডাইমেনশনে নিয়ে আসতে হবে। তো এটা ডিপেন্ড করে যে আসলে কোন ধরনের ডাটা আমরা ই করতেছি, হ্যাঁ, রিপ্রেজেন্ট করতেছি। তো এখানে আরেকটা জিনিস আসছে যে আমরা আসলে ইন্টারফেসে তো কালার চলেই আসে, হ্যাঁ, তারপরে যে কালার ইউজ করবো, হ্যাঁ, কালার ইউজ করার কিছু প্রিন্সিপাল, হ্যাঁ। এই সবাইকে ঘুমায় গেছেন নাকি? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, দেখি এতক্ষণে আসছেন আপনি না? স্যার ইলেকট্রিসিটি নাই স্যার। ও আচ্ছা, অসুবিধা নাই, সমস্যা নাই। আপনি তো একদম আর্মি স্টাইলে আসছেন আজকে, হ্যাঁ, পুরো আর্মি দেখি আবুল আবুল হাসনাত হাসানাত হাসান। স্যার কালকে স্যার Good. পারভেজ সাহেব, আপনার কথা শুনি না, আরেকবার বলেন তো। না স্যার, আমি কিছু বলি নাই। আরে কে বলছে? কে যেন বলছে, বুঝি নাই। স্যার আমি বলছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। না স্যার ওই কালকে স্যার রেজিমেন্টের একটা মিটিং ছিল স্যার, এর জন্য স্যার এই আইকনটা রয়ে গেছে। ও আচ্ছা, আপনি কি বিএনসিসি না? জি স্যার, আমি বিএনসিতে স্যার জিএসসি হিসেবে ছিলাম স্যার। এই রেজিমেন্ট কমান্ডারের পি হিসেবে কাজ করছিলাম স্যার। তো এতদিন তো আপনি লেফটেন্যান্ট কর্নেল কিছু একটা হয়ে যাবে। না না না, আপনি ওই যে টিচিং আছেন না কলেজে? জি স্যার। তো আপনি পজিশন দিয়ে তো সেকেন্ড লেফটেন্যান্ট হয়ে স্যার ওইটা হচ্ছে স্যার বিটিএফ স্যার, বিটিএফ স্যার একটা প্লাটুন খোলা হয়ে গেলে স্যার তখন হয়ে যাবে স্যার ওটা স্যার। এখনো খোলা নাই? না স্যার এটা খুলে নয় স্যার। না, আমার তো কলেজ ছিল যে তুফাইল স্যার আগে, উনি তো এখন মনে হয় ক্যাপ্টেন আমাদের ব্যাটালিয়ন কমান্ডার স্যার। ও আচ্ছা, good. তার মনে তো আমার একসাথে আমি ডিসকাস করছি তারপরে আতর রহমান পীর সাহেব, হ্যাঁ, কমান্ডার স্যার ছিলেন। হ্যাঁ, আবার শাস্ত্র একজন আছে আশরাফুল, আশরাফ দিয়ে আশরাফ স্যার, হ্যাঁ, বিজনেস প্লেয়ার, বাংলার স্যার, বাংলার। জি স্যার, লেফটেন্যান্ট আছেন। হ্যাঁ, তো খুবই ভালো, আপনি ওইরকম শুরু করে দেন, হ্যাঁ, ইনশাআল্লাহ। আগে মনে করেন আমরা বলতে পারবো যে লেফটেন্যান্ট কর্নেল না, এমনিতেই আপনার ফিগার টিকার তৈরি করবো। আচ্ছা, তো আমরা এখন যেটা করতেছি কালার ডিসপ্লে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমরা যখন ইউজার ইন্টারফেস ডিজাইন করি তখন তো ওই যে কালার ইউজ করতে হয় না। যেমন এখনই যে আপনার পেজটা দেখতেছেন, হ্যাঁ, একেবারে সাদামাটা একটা পেজ, তারপরে তো কয়েকটা কালার আছে। এই যে এটা নীল কালার, এটা ব্ল্যাক কালার, ব্যাকগ্রাউন্ডটা সাদা, এখানে আবার ইয়েলো আছে, এখানে আবার কত ধরনের কালার আছে না। এই যদি সব এক কালার হইতো তখন যেমন এই সিম্পল পেজটা, হ্যাঁ। তো এই কারণে কালার আসলে এটা একটা এক্সট্রা ডাইমেনশন অ্যাড করে, হ্যাঁ, যেটা ইউজার কে কমপ্লেক্স ইনফরমেশন স্ট্রাকচার বুঝতে সহায়তা করে। তো এই কারণে কালার যে ইউজ করবো, চয়েস করবো, এই প্রিন্সিপাল থাকা দরকার, হ্যাঁ, আমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে দেখেন কিছু কমন মিস্টেকস আছে যারা ইউজার ইন্টারফেস ডিজাইন করে এই কাজ করে। the use of color to communicate meaning, এটা একটা মিস্টেক যে আপনি কালার দিয়ে একটা মিনিং ট্রান্সলেট করবেন, হ্যাঁ, এটা একটা কাজ। তারপরে ধরেন ওভার ইউজ অফ কালার ইন দ্য ডিসপ্লে, একেবারে কালার দিয়ে লাল নীল সবুজ, মনে করেন অনেক সময় অনেক বাসা দেখবেন 10টা 15টা কালার দিয়ে একেবারে কার্টুন বানায়, বুঝতে পারছেন? তো ইন্টারফেসের কি অবস্থা,
যত কম কালার ইউজ করে যায়। তো এখানে কিছু প্রিন্সিপাল আছে, গাইডলাইন আছে, এগুলো একটু আমরা দেখি যখন আমরা ইউজার ইন্টারফেস ডিজাইন করবো। এগুলো একটু মাথায় রাখতে সুন্দর করে লিমিট দ্য নাম্বার অফ কালার্স। একটু আগে যেটা বললাম, অত বেশি কালার ইউজ করা যাবে না। Is color change to show a change the system status. কালার চেঞ্জ মানে সিস্টেমের স্ট্যাটাস চেঞ্জ হবে। হ্যাঁ, এরকম করতে পারলে ভালো। Use color coding to support tasks that user trying to perform. Color coding যদি ইউজ করেন, এটা মানে ওখানে লিখে দেয় ইন্টারফেসে যে এই কালার মানে এটা, এই কালার। Use color coding in a thoughtful and consistent way. হ্যাঁ, মানে যা ইচ্ছা তাই না। যেমন ধরেন আপনি যদি গ্রামীণ ফোনের ওয়েবসাইটে যান, গ্রামীণ ফোনের লগোর একটা কালার আছে, হ্যাঁ ওদের আছে, হ্যাঁ দেখবেন ওগুলোর ইউজ করে। আপনি যদি গভর্নমেন্ট ওয়েবসাইটে যান, গভর্নমেন্টের না কালার কোড আর সবসময় এই ধরনের সব ওয়েব পেজে একই ধরনের কালার। তো এখানে লাস্ট একটা পয়েন্ট দেখেন, বি কেয়ারফুল অ্যাবাউট কালার প্যারিংস। অনেক সময় আমরা দুইটা তিনটা কালার পাশাপাশি দেখি, তো এটা খুবই খেয়াল রাখা যে আসলে কোন দুটাকে পেয়ার করা যাবে। হ্যাঁ, তো এতক্ষণ আমরা কালার ইউজ করার কিছু গাইডলাইন দেখলাম। তো আমরা ইউজার ইন্টারফেস যখন বানাই, ইন্টারফেসে আসলে আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে এরর মেসেজেস। তো বুঝা যাচ্ছে নাকি? হ্যালো? জি স্যার। যা স্যার বোঝা যায়। ওকে। এরর, ওই যে আমরা অনেক সময় ট্যাপ করার সময় বা যখন ডাটা এন্ট্রি করি মেসেজ দেয় না, এরর মেসেজ। হ্যাঁ, আর ইউ শিওর, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, এই ধরনের আমরা করে ইউজ করি। তো এগুলো হচ্ছে এরর মেসেজ। তো এই মেসেজ গুলো, বক্স গুলো যে আমরা বানাবো, এগুলোর ক্ষেত্রেও আমাদের আসলে খেয়াল রাখতে হবে। তো এখানে দেখেন, এরর মেসেজ ডিজাইন ইজ ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কিন্তু সিম্পলি ইম্পর্টেন্ট না, ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট। কারণ কি poor error messages can mean that a user reject rather than accept as system. মানে এমন একটা ইউজার মেসেজ দিল, এরর মেসেজ দিল, এটা দিয়ে ধরেন ইউজার এটা ধরেন আপনার সিস্টেম অ্যাকসেপ্ট করার পরিবর্তে রিজেক্ট করে দিতে পারে, শুধু জাস্ট মেসেজের কারণে সে নেগেটিভ। হ্যাঁ, তো মেসেজ শুড বি পোলাইট, কনসাইজ, কনসিস্টেন্ট এন্ড কনস্ট্রাকটিভ, যে মেসেজটা তাকে দেবেন। হ্যাঁ, তারপরে এর জন্য আসলে এই যে এরর মেসেজ যে তৈরি করা হবে, এর জন্য আসলে এর ব্যাকগ্রাউন্ড এবং ইউজারের এক্সপিরিয়েন্স সম্বন্ধে একটা ধারণা থাকে। হ্যাঁ, যে মেসেজ ডিজাইনের ক্ষেত্রে তারা মেসেজ ডিজাইন করে। তো দেখেন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, কোন একটা পেজে ইউজার ডাটা এন্ট্রি করবে। এখানে বলছে is type patient names in the box and then click ওকে। এখানে নাম লিখতে বলছে, তারপরে ওকে লিখতে বলছে। ধরেন সে নাম লিখলো ম্যাকডোনাল্ড, আর সে ওকে দিল। তারপরে দুই ধরনের মেসেজ আসতে পারে। একটা মেসেজ হচ্ছে দেখতে এরকম, আর একটা মেসেজ হচ্ছে দেখতে এরকম। দেখেন এটা যদি হয় যে এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন আসলো, এরর নাম্বার 27 ইনভ্যালিড পেশেন্ট আইডি। এটা দেখতে কেমন লাগবে? আর যদি তাকে মেসেজ এরকম দেখায়, হ্যাঁ, আর ম্যাকডোনাল্ড ইজ নট রেজিস্টার্ড পেশেন্ট। তারপরে দেখেন তাকে কি বললো, ক্লিক অন পেশেন্ট ফর এ লিস্ট অফ পেশেন্টস। তারপরে ক্লিক অন রিট্রাই টু রিপ্রিন্ট দ্য পেশেন্টস নেম, এখানে রিট্রাই, ক্লিক অন হেল্প ফর মোর ইনফরমেশন। কত সুন্দর না? সে যেহেতু রেজিস্টার করা নাই, সে এখানে লিস্টে দেখে নিতে পারে সেটা রেজিস্টার্ড পেশেন্ট কিনা। যদি সে মনে করে না টাইপ করতে ভুল হয়ে গেছে, সে রিট্রাই। কত সুন্দর, হ্যাঁ, ইনফরমেশন। আর এটা যদি হয় তার কিন্তু মাথায় গেলে হয়ে যাবে, বলবে এটা কি বলে, এরর নাম্বার 27, এটা কি করবো? হ্যাঁ, মাথায় খারাপ হয়েছে। সে তো পেশেন্ট আইডিও বোঝে না, ইনভ্যালিড পেশেন্ট আইডি, ওখানে তো কোনো আইডি নেই, তার নাম আছে। বুঝতে পারছেন? তো আমাদের আমরা লেকচারের মনে হয় শেষের দিকে চলে আসতেছি। তো ইউজার ইন্টারফেস, এতক্ষণ আমরা কতগুলো গাইডলাইন প্রিন্সিপাল বললাম, কিভাবে কালার ইউজ করবো, হ্যাঁ। তো আমরা একদম ডিজাইন প্রসেসে চলে আসছি। ইউজার ইন্টারফেস ডিজাইন ইজ অ্যান ইটারেটিভ প্রসেস। হ্যাঁ, আগে আমরা যেটা বলছি, এটা এরকম না যে আপনি একদম একবারে ডিজাইন করে দিলেন আর রিলিজ করে দিলেন, ব্যাপারটা এরকম। শেষ পর্যন্ত গিয়ে আবার এটাকে রিভাইজ করতে হয়, শেষে গিয়ে আবার এটা রিভাইজ করতে হয়। তো এটার জন্য আমাদের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, যেমন ডেটাবেস ডিজাইন করতে গিয়ে, ব্যাকএন্ড ডিজাইন করতে গিয়ে আমরা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করি। তো ইউজার ইন্টারফেস ডিজাইন করার জন্য আমাদের
তো এর জন্য আমাদের তিনটা জিনিস মাথায় রাখা, ইউজার অ্যানালাইসিস, হ্যাঁ ইউজারকে অ্যানালাইসিস করতে হবে, সিস্টেম প্রোটোটাইপিং, হ্যাঁ একটা প্রথমেই ছোটখাটো একটা ইন্টারফেস তৈরি করা, এমএস ওয়ার্ড দিয়ে এটা ডিজাইন করে ইউজারকে দেখানো, হ্যাঁ ইন্টারফেস ইভ্যালুয়েশন, তারপরে আবার এটাকে ইন্টারফেস ইভ্যালুয়েশন করা যে আসলে ঠিক আছে কিনা। হ্যাঁ তো পুরো প্রসেসটা দেখেন এটা, হ্যাঁ আমাদের ফার্স্ট অ্যানালাইসিস এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য ইউজার অ্যাক্টিভিটিস। তো সবাই ঘুমিয়ে গেল কিনা? ক্লাস মনে হচ্ছে। ওকে, প্রতি 5 মিনিট পরে পরে একজন করে ভালো ভালো, এখন 10 জন আসছে। তো তারপরে দেখেন এই যে অ্যানালাইসিস করার পরে আমাদের একটা পেপার বেস ডিজাইন প্রোটোটাইপ তৈরি করব, পেপার বেস কাগজের মধ্যে এই করা, হ্যাঁ তারপরে এটাকে আবার ইভালুয়েট করা আসলে ঠিক আছে কিনা, তারপরে একটা ডিজাইন করা, হ্যাঁ এইখানে ইটারেশন করতে হবে, হ্যাঁ কারেকশন আবার মডিফিকেশন, হ্যাঁ এভাবে করে এখানে একটা প্রোটোটাইপ ডিজাইন করতে, তারপরে এখানে ডাইনামিক একটা ডিজাইন মানে ইয়ে করা, আবার এটাকে আবার ইভালুয়েট করা, আবার এটাকে রিভাইজ করা, আবার এটা ইয়ে করা, হ্যাঁ এত এখানে ছিল পেপার বেস, এখানে হচ্ছে কম্পিউটার বেস, এটা করে ঠিক এইখানে ইমপ্লিমেন্ট ফাইনাল ইউজার ইন্টারফেস, এটা হচ্ছে একদম সরাসরি ধরেন ইউজারের কাছে যাবে নাকি এটা স্যার? না না ইউজারের কাছে না, এটা ডেভেলপারের কাছেই যাবে, শুধু ইউজার ইন্টারফেসটা এখন রেডি ইন্টারফেস হবে, ইউজারের কাছে আরো পরে যাবে ও ফাইনাল স্টেপটা কি ফ্রন্ট এন্ড নাকি স্যার নাকি? এটা হ্যাঁ ফ্রন্ট এন্ড, তো ইউজার ইন্টারফেস মানেই কিন্তু ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড সেটাই স্যার, ওই ফাইনালটাই সেটাই যাবে, সেই ডিজাইন যেটা করবে সেটাই যাবে ফ্রন্ট এন্ড, সেটা শেষে যাবে, এবং আসলে সম্পূর্ণ সফটওয়্যারটা যাবে ইন্টারফেস নেওয়ার পরে ডেভেলপার আসলে না এই ইন্টারফেসের উপরে ডেভেলপমেন্ট শুরু করবে। আগে তো ডেটাবেস ডিজাইন করা আছে, এখন ইউজার ইন্টারফেস ডিজাইন করা হলো, কন্টেন্টটা ডিজাইন করা হলো, দুটাকে কানেক্ট করে তারপরে সে যদি প্রোগ্রাম করে দেয়, তারপরে পুরো সফটওয়্যারটা কমপ্লিট হবে এবং ফুল সফটওয়্যার ইউজারের কাছে যাবে, তখন ইউজার এই ইউজার ইন্টারফেস ইউজ করে ডাটা এন্ট্রি করবে, যেটা ওই ডেটাবেস। বুঝতে পারছেন? ওকে, তো আসলে একটু আগে যে আমরা তিনটা পয়েন্ট নিয়ে কথা বললাম, আসলে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস কিভাবে করব, একটা হচ্ছে ইউজার অ্যানালাইসিস কিভাবে আমরা করব, হ্যাঁ যদি আমরা ইউজার ভালোভাবে না বুঝি, হ্যাঁ আসলে তাদের রিয়েলিটি, তাহলে কিন্তু আসলে ইফেক্টিভ ইন্টারফেস ডিজাইন করা সম্ভব হবে, হ্যাঁ তো আমাদের আসলে ইউজার ইন্টারফেস, ইউজার কিভাবে অ্যানালাইসিস করে, কি চিন্তা করে, এগুলো আমাদের বুঝতে হবে, হ্যাঁ ইভেন আসলে কিছু সিনারিও অবজার্ভ করতে হয়, দেখতে হয় তারা কিভাবে এই কাজগুলো করতেছে, হ্যাঁ যদি তাদের অলরেডি একটা সফটওয়্যার থেকে থাকে, যদি নাও থাকে ওই সিনারিও অ্যানালাইসিস করতে হয়। যেমন ধরেন আপনি একটা লাইব্রেরি সিস্টেম ওয়েবসাইট বানাবেন, এখনো বানান নাই, কিন্তু যাদের লাইব্রেরি সিস্টেম আছে অনলাইন, তাদেরটা যদি আপনি পুরোটা খেয়াল করেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তখন এটাকে একটা সিনারিও বলে, এটা অবজার্ভ করে এটা ভালো। তো এখানে যে সিনারিও ইন্টারেকশন, ইউজার ইন্টারেকশন সিনারিও, এতক্ষণ আমি যেটা বললাম, তো এটাও এখানে একটা এক্সাম্পল, তো পুরো এক্সাম্পলটা বুঝে তারপরে আসলে কাজ করা, এটা হচ্ছে সিনারিও। যদি আপনি কোনো একটা কাজ দেখেন, তো এই সিনারিওটা আপনি একটু দেখে নেবেন, এবং আগের যে সিনারিওটা পড়া আছে, আমরা যেটা করলাম বা যেটা করতে বললাম, এটার মধ্যে থেকে এই কিছু ইনফরমেশন পাওয়া যায় যে user may not be aware of appropriate search terms, so need a way to help them choose term. User have to be able to select collection to search. User need to be able to carry out searches and request copies of related materials. এটা লাইব্রেরি সিস্টেমের কথা বলতেছে, তার মানে সিনারিও থেকে এটা পাওয়া গেল যে এই কাজ করতে হবে, হ্যাঁ তো আমাদের আরো কিছু টেকনিক্স অ্যানালাইসিস করা, হ্যাঁ যেমন এখানে তিনটা টাস্ক অ্যানালাইসিস, ইন্টারভিউ এন্ড কোশ্চেনার্স, এটা আমরা ডেটাবেস যখন ডিজাইন করি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে এটা করছি। এখন ইউজার ইন্টারফেস করার ক্ষেত্রে ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রেও এই কাজ করতে হবে, তাদের ইন্টারভিউ নেওয়া, কোশ্চেনার। এথনোগ্রাফি হচ্ছে ডকুমেন্ট অ্যানালাইসিস, হ্যাঁ যেটা আমরা ওই যে আগে ডকুমেন্ট অ্যানালাইসিসের একটা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস স্টাইল ছিল না, তাদের কাগজপত্র নিয়ে আসা, অবজার্ভ দ্য ইউজার এট ওয়ার্ক, সে কিভাবে কাজ করতেছে, হ্যাঁ এটা। তো আমাদের আসলে টাস্ক অ্যানালাইসিস মানে হচ্ছে সে ফুল টাস্কটা কিভাবে করে এটা কাজ থেকে দেখা, হ্যাঁ ফুল মডেলটা ফলো করার জন্য।
ক্লাস্টার। তো ইন্টারভিউ এগুলো আমরা জানি আসলে যে কিভাবে করতে হয়। হ্যাঁ, তো আমাদের ওই সেমি স্ট্রাকচার্ড ইন্টারভিউ বেসড অন ওপেন এন্ডেড কোশ্চেন। হ্যাঁ, তারপরে আমরা ধরেন তাদের গ্রুপ ইন্টারভিউ হতে পারে, একটা হচ্ছে সেমি স্ট্রাকচার ইন্টারভিউ, গ্রুপ ইন্টারভিউ, কতজনকে একসাথে করে কাজ করায়, একজন আরেকজনের সাথে কথা বলা, যেন সমন্বিত কাজটা বোঝা যায় আর কি। হ্যাঁ, এথনোগ্রাফি হচ্ছে যে আসলে ইউজার তারা তাদের সাইডে কিভাবে কাজ করতেছে, হ্যাঁ, এবং তাদের কাছে গিয়ে হ্যাঁ তাদের যে ডকুমেন্ট গুলো সবগুলো নিয়ে এসে পুরো সিনারিওটা বোঝায়, হ্যাঁ, জিনিসটা বোঝা হচ্ছে এথনোগ্রাফি। হ্যাঁ, তো এথনোগ্রাফিক রেকর্ডস এটা একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে এটা দেখে নিন আপনার এখানে খুব সম্ভবত যেটা শুরু থেকে বুঝেছে এয়ার ট্রাফিক কন্ট্রোল ইনভলভস। হ্যাঁ, মানে এয়ার ট্রাফিক, একটা প্লেন ফ্লাই করবে, ল্যান্ড করবে, প্লেনের এয়ারপ্লেনের সাথে কন্ট্রোল সিস্টেমে যোগাযোগ থাকে, কিভাবে থাকে, এগুলো নিয়ে একটা হিস্ট্রি নিয়ে আছে। হ্যাঁ, তো এখন আগের হিস্ট্রি থেকে কি পাওয়া গেল দেখেন, কন্ট্রোলার্স হ্যাভ টু সি অল ফ্লাইটস ইন এ সেক্টর। একটা সেক্টরে সবগুলো ফ্লাইট তাকে দেখতে হবে। therefore scrolling the space or flight disappeared of the top of the bottom of the display should be avoided. তো এখানে দেখেন যেহেতু কন্ট্রোলারকে সবগুলো ফ্লাইট তার চোখের সামনে দেখতে হবে, যদি এরকম হয় আপনি একটা ইন্টারফেস ডিজাইন করলেন সবগুলো ফ্লাইটের নাম্বার দিয়ে একটা স্ক্রল করার সিস্টেম তাকে রাখেন, তাহলে হবে কি যখন সে নিচের দিকে যাবে উপরগুলো হারাই যাবে, তখন কি হবে, সর্বনাশ হয়ে যাবে, তাই না? উপরগুলো হারাই গেছে মানে শেষ দাম মাইন্ডের অগোচরে চলে যাবে, দেখা যাবে একটা প্লেন গিয়ে একদম দাঁড় দিতে। হ্যাঁ, বুঝতে পারছেন সবাই? জি স্যার। স্যার এগুলো একটু তার রিকোয়ারমেন্ট যেটা এগুলো করতে হবে, দেন এই কাজগুলো করতে হবে, ইন্টারনেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। আপনি যে যার জন্য ওয়েবসাইট বানাবেন, পেজ বানাবেন, সফটওয়্যার বানাবেন, তাদের ইয়েতে সাইটে গিয়ে হ্যাঁ তাদের অ্যানালাইসিস করে আগে বুঝে তারপরে ইন্টারফেস তৈরি করতে হবে। এখন যদি কোনো কথাবার্তা নাই, কিছু নাই, আপনি মনে করলেন যে আমি জানি এটা এভাবে করতে হয়, পুরো ইন্টারফেস ডিজাইন করে তারপরে সফটওয়্যার ডেলিভারি দিলেন, পিছনে ডেটাবেজ এক্সপার্ট অনেক কষ্ট করে ডেটাবেজ ডিজাইন করে দিচ্ছে, আর আপনার ইন্টারফেসের কারণে সফটওয়্যার ইউজ করবেন, হ্যাঁ, বকাবকি করবেন। তো এই কারণে এই কারণে এগুলোকে করে তারপরে ইন্টারফেস ডিজাইন করতে হবে। হ্যাঁ, তো এখানে আসলে এখানে দেখেন এই যে এয়ার ট্রাফিক কন্ট্রোলার সিস্টেমের মধ্যে এখানে আরেকটা বলছে যে ইন্টারফেস হ্যাড টু হ্যাভ সাম ওয়ে টু টেল কন্ট্রোলার্স হাউ মেনি ফ্লাইটস adjacent sectors so that they could plan their workload. কতগুলো ফ্লাইট আছে যেন ওয়ার্কলোড গুলো সে রিঅ্যারেঞ্জ করতে পারে, হ্যাঁ, এবং কোনটাকে উঠাবে কোনটাকে নামতে দিবে না এগুলোর জন্য সে প্ল্যান করতে পারে। হ্যাঁ, এগুলো ওইভাবে ইন্টারফেস ডিজাইন করতে হবে। হ্যাঁ, তো আসলে আমরা আমাদের ক্লাস একদম শেষের দিকে আমরা চলে আসছি। আসলে ইউজার ইন্টারফেস ডিজাইন একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার। নর্মালি বেশিরভাগ সফটওয়্যার ডেভেলপার এই চ্যাপ্টার, এই কনসেপ্ট এগুলো না পড়েই ইন্টারফেস ডিজাইন শুরু করে দেয়, এজন্য পরবর্তীতে দেখা যায়। তো আমরা আসলে মেজর যে জিনিসগুলো দেখছিলাম আগের ইয়েতে, ইউজার ইন্টারফেস ডিজাইন প্রিন্সিপাল, স্টাইল, হ্যাঁ, তারপরে ইনফরমেশন রিপ্রেজেন্টেশন, হ্যাঁ, তারপরে এখনকার লেকচারে যেটা দেখলাম কিভাবে আমরা ইউজার ইন্টারফেস ডিজাইন প্রসেস, হ্যাঁ, তারপরে ইউজার ইন্টারফেস একদম শেষে যে জিনিসটা দেখলাম যে ইউজার ইন্টারফেস ডিজাইন করার জন্য রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, মানে অ্যানালাইসিস, হ্যাঁ, তারপরে এথনোগ্রাফি, হ্যাঁ, এইসব বুঝতে পারছেন সবাই? আমরা ক্লাস, হ্যাঁ, আমরা আর কোনো প্রশ্ন থাকলে বলেন তো। আমরা 10 জন আছি, সমস্যা নাই। তারপর মোবাইল দিয়ে হইলেও খারাপ না, ভালোই ক্লাস করতে পারছি। এই জল বৃষ্টির দিনেও স্যার কোয়েশ্চন প্যাটার্ন কি রকম আসতে পারে পরীক্ষায়? কোনো সিনারিও দিয়ে নাকি সরাসরি এরকম আসবে, এটা কি? না, আসলে আমরা তো স্লাইড করতেছি, আপনি যদি বইয়ের চ্যাপ্টার 16 আর এই যে দুটো লেকচার, হ্যাঁ, এই দুটো পড়ে আপনি কানেক্ট করেন না, আর বইয়ের শেষেও কিছু কোশ্চেন থাকে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ধরেন অনেকেই বিভিন্ন
ইউনিভার্সিটিতে পড়ে, ওই ধরনের পান, তখনও ধরেন আপনি অনেক আইডিয়া পেয়ে যাবেন যে আসলে কোন ধরনের হতে পারে, বইয়ের পিছনেও থাকে। তো আমরা তো আসলে আমাদের কোশ্চেন গুলো যেটা হয়, কিছু কোশ্চেন একদম সরাসরি থাকে, কিছু কোশ্চেন একটু অ্যানালাইটিক্যাল থাকে, হ্যাঁ, কিছু কোশ্চেন ধরেন একটু অ্যাডভান্স থাকে। তো কেউ যদি বইটা পড়ে এই পয়েন্ট গুলো ফলো করে, সে কিন্তু আসলে সে লিখে ফেলতে পারবে, বুঝতে পারছেন? তো এই কারণে আসলে ওগুলো নিয়ে এত অরিড হওয়ার কিছু নেই, কারণ আমরা আসলে টার্মস গুলো বুঝতেছি কিনা এটা হচ্ছে। আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো কোশ্চেন নাই বুঝতে হয় নাকি? আচ্ছা, আমাদের আরেকটা লেকচার হইলে আমাদের কোর্সটা শেষ হয়ে যায়। আমরা কি আরেকটা ক্লাস করতে পারি না এর আগে? কি বলেন সবাই যারা আছেন? এরকম 1 ঘন্টার একটা ক্লাস। হ্যালো, করা যাবে স্যার। স্যার করা যায় স্যার, সমস্যাটা হচ্ছে হ্যাঁ, মানে 1 ঘন্টা শেষ হয়ে গেল, বুঝছেন? এখন কিন্তু অন্যান্য টিচাররা আপনাদের কোর্স শেষ করে দেবে, কারণ হচ্ছে আমাদের ওই যে একাডেমিক কাউন্সিলের একটা ডিসিশন আছে, শেষ করে দিতে হবে 21 দিনের মধ্যে। তো আর যে আমারটা শেষ হয়ে গেল, তো আপনারা একটু হালকা হয়ে গেলেন না? তো আমরা কালকের দিন পরে একটা ক্লাস করি না? জি স্যার। হ্যাঁ, আজকে হচ্ছে কিবার শনিবার না, রবি সোমবার। হ্যাঁ, 3 দিনের তো ক্লাসের শিডিউল আছে মনে হয় স্যার। সোমবারে শিডিউল আছে। জি স্যার। রবি সোমবারে মনে শিডিউল আছে স্যার, ওই আমার সাথে ফেরদৌস স্যার নেবেন একটা, আমাদের ডিরেক্টর স্যার গুলা নেবে স্যার। ওকে, তাহলে আমরা মঙ্গলবারে করি, তাহলে মঙ্গলবার করলে আমারটা শেষ হয়ে যায়, কি বলেন? জি স্যার, করা যায়। সবাই একটু করেন, দেখেন একটু রেসপন্স করেন। এখন 10 জন আসছে তো, সবাইকে একটু বলে টলে একটু আগে হবে। ওই দিন ধরেন 1 ঘন্টা না হলে 4 ঘন্টা মতো হয়তো লাগবে। জি স্যার, করা যাবে। ওকে, 10টা হলে সুবিধা হবে, হ্যাঁ, যত আর রোজার মাস তো স্যার। আচ্ছা, তাহলে ঠিক আছে, 10:30 ভালো। হ্যাঁ, ওকে, 10:30 আমরা করবো। হ্যাঁ, ওকে স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম।